৫৮ বছর বয়সে গার্হস্থ্য জীবনে প্রবেশ করলেন শোভনবাবু। জামাই ষষ্ঠী উপলক্ষে ২ দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে আজ ফিরে এসেছেন নিজের বাড়িতে। তিনি কখনো ভাবেননি এত বছর বয়সে সাংসারিক জীবনে আবদ্ধ হবেন, কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে নিজের অজান্তেই কিছু সিদ্ধান্ত নিতে হয়। যখন চেনা মানুষগুলোর মুখোশ তার সামনে খুলে গেল, তখন তিনিও নিজের মতন করে জীবনটা গড়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে দ্বিমত করলেন না। যদিও বয়সটা অনেকটাই হয়ে গেছে, আর ২ বছর পর তার চাকরি থেকে অবসর নেওয়ার পালা। মাত্র ৬ মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। স্ত্রী রিনাও একজন সরকারি কর্মচারী, তার বয়স এখন ৫৫ বছর। তিনিও কখনো ভাবেননি বিয়ে করে সংসারী হবেন, তাও আবার এত বছর বয়সে। কিন্তু কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে ৩ বিধাতা নিয়ে। কপালে যদি বিয়ে লেখা থাকে, সেটা কে খণ্ডন করবে? এদের বেলাতেও তাই হয়েছিল। তাদের দুজনের জীবনের শুরুটা একেবারে দুরকমভাবে ছিল। শোভনবাবু নিজে কখনো কল্পনাও করতে পারেননি জামাইয়ের সাজে জোড়া ইলিশ হাতে দই মিষ্টি আম কাঁঠাল নিয়ে নিজে শ্বশুর বাড়িতে যাবেন জামাই আদর খেতে। এটা যে তার কাছে স্বপ্নেরও অতীত ছিল। তিনি খুবই খুশি এত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পেরে। আসুন জেনে নিই শোভনবাবুর অতীত কেমন ছিল। একটি মধ্যবিত্ত বাড়ির বড় ছেলে ছিলেন শোভনবাবু। বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ৩ ভাই ৩ বোন, এই নিয়ে ছিল তাদের পরিবার। বাবার ওই আয়তেই তাদের সংসার চলত, তাদের পড়াশোনার খরচও চলত। শোভনবাবুর ভাই বোনেরা প্রত্যেকের থেকে ২-৩ বছরের ছোট ছিল। শোভনবাবুর বাবার ইচ্ছা ছিল প্রতিটা ছেলে মেয়েকে নিজের পায়ে দাঁড় করানোর। এরা সব ভাই বোনেরা পড়াশোনাতেও যথেষ্ট ভালো ছিল। শোভনবাবু মাধ্যমিকে প্রচণ্ড ভালো রেজাল্ট করেন। এরপর স্কুলের মাস্টারমশাইদের সহযোগিতায় আর পাড়ার কিছু শুভাকাঙ্ক্ষী প্রতিবেশীদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। ক্লাস 11 থেকে দুটো একটা টিউশন করতেন নিজের পড়ার খরচ চালানোর জন্য। এইভাবে পড়াশোনা করতে থাকেন এবং বিএড করার পর একটি সরকারি স্কুলে অঙ্কের টিচার রূপে জয়েন করেন শোভনবাবু। তখন তার মাত্র ২৭ বছর বয়স। মেজ ভাই পড়া শেষ করে একটা ভালো কোম্পানিতে জব পেয়ে গেছে। ছোট ভাই তখন ভালো সরকারি চাকরির আশায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। আর ৩ বোন তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। বড় বোন ফার্স্ট ইয়ার, মেজ বোন উচ্চ মাধ্যমিক দেবে, আর ছোট বোন মাধ্যমিক দেবে। ২ ভাই চাকরি পেয়ে যাওয়াতে বাবার একটু সুরাহা হলো। শোভনের সাথে কলেজ লাইফের বন্ধু মালবিকার একটা সম্পর্ক ছিল। এরা একে অপরকে খুব ভালোবাসত। মালবিকাও একটি ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পেয়ে যায়। বড়লোক বাড়ির একমাত্র সন্তান ছিল সে। তার বাড়ি থেকে বিয়ের জন্য বাবা মা তাকে বলছিল। মালবিকার বাড়িতে শোভনের কথা জানত, কিন্তু এত বড় পরিবারে মেয়ে মানিয়ে থাকতে পারবে কিনা সেই আশঙ্কায় তারা গড়রাজি ছিল এদের বাড়িতে বিয়ে দিতে। কিন্তু মালবিকা শোভনের কথা, তার পরিবারের কথা নিজের মা বাবাকে জানানোর পর তারা আশ্বস্ত হন। শোভন মনের দিক থেকে খুবই ভালো ছেলে ছিল। চাকরি জীবন ৬ মাস হয়ে যাবার পর বাবা মা তাকে বিয়ে করার জন্য বলেন এবং তারা পাত্রী দেখার জন্য ঘটক ঠিক করেন। সেই সময় শোভন মা বাবার কাছে মালবিকার কথা বলে। এতদিন কাউকে জানায়নি একটাই কারণে, সে পরিবারের বড় ছেলে। ভাই বোনেরা যদি জানতে পারে দাদা প্রেম করছে, তাহলে যদি তারাও পড়াশোনা কম করে এই সব দিকে বেশি মন দেয় সেই আশঙ্কায়। বাবা মা ভাই বোনেরা সবাই খুব খুশি হয় দাদা নিজে পাত্রী নির্বাচন করেছে এটা জেনে। এরপর ঠিক হয় একটা নির্দিষ্ট দিন দেখে ২ পরিবারের মধ্যে কথা বলে এদের ৪ হাত এক করে দেওয়ার জন্য। কিন্তু বিধি বাম। যে সপ্তাহে মালবিকাদের বাড়িতে এদের যাবার কথা ছিল, ঠিক তার ২ দিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কান্তিবাবু। ৭ দিন জমে মানুষে টানাটানি করার পর তাকে আর বাঁচানো গেল না। হার্ট ফেল করে গেলেন তিনি। মৃত্যুর আগে বড় ছেলের হাত দুটো ধরে একটা কথাই বলে যান, বাবু, আমি আমার কোনো কর্তব্য পালন করে যেতে পারলাম না।
মাকে আর ভাই বোনেদের তোর কাছে রেখে চলে গেলাম, আমায় ক্ষমা করে দিস। এই কথাগুলো বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কান্তিবাবু। 27 বছরের একটা ছেলে চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। বাবা ছাড়া তার কাছে পৃথিবীটা অন্ধকার মনে হতে লাগলো। এই আকস্মিক আঘাতের ফলে মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সব ভাই বোনেরা দাদাকে বাবার চোখে দেখতে লাগলো। বড় দাদা ভাই বোনেদের কাছে বাবার সমান হয়ে উঠল। এইবার সে কি করবে, কোন পথে যাবে ভেবে উঠতে পারল না। এখন তার সামনে শুধু একটাই পথ খোলা, সেটা হলো নিজের আত্মত্যাগের মধ্য দিয়ে পুরো সংসারটাকে প্রতিপালন করা। মাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলা। ঘরে বাইরে সমানভাবে পরিশ্রম করতে থাকে শোভনবাবু। নিজে বড় বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে ভাইদের মাথার ছাতা হয়ে। বঞ্চিত হতে থাকে নিজের ভালোবাসা। মালবিকার কাছে মুখ দেখানোর মতন তার আর অবস্থা নেই। কি করবে মেয়েটা তো পাগলের মতন ভালোবাসত শোভনকে। শোভনের পক্ষে এই অবস্থায় বিয়ে করা অসম্ভব। মালবিকা বলে, আমি আর তুমি দুজনে মিলে সংসার চালিয়ে নিয়ে যাব। শোভন বলে দেয় মালবিকাকে, জীবনটা এত সহজ নয়। আজকে তুমি আবেগের বশে যেটা বলছো, দুদিন পর তোমার অসহ্য লাগবে আমার পরিবারকে, এমনকি আমাকে। কারণ তুমি এই অবস্থায় আমাকে নিজের করে পাবে না। সব সময় তোমার অনুশোচনা হবে আমাদের পরিবারে বিয়ে হয়ে আসার জন্য। আমি তোমাকে এই অবস্থায় সুখী করতে পারবো না। তখন মালবিকা অপেক্ষা করতে চায় শোভনের জন্য। শোভনের এক কথা, আমার 3টে বোন এখন পড়াশোনা করে। তাদের পড়াশোনা শেষ করার পরে নিজেদের পায়ে দাঁড় করানো, তাদের পাত্রস্থ করা সব আমার দায়িত্ব। এছাড়া মাকে সুস্থ করে তোলা। কোনো মেয়ের এগুলো ভালো লাগবে না বিয়ের পরে এত দায়িত্ব নিতে। তাই তুমি আমাকে ভুলে যাও। চোখের জলে ভালোবাসাকে বিদায় জানিয়ে শোভনের কাছ থেকে চলে আসে মালবিকা এবং সে একটা কথাই বলে, আজকে যে কারণে তুমি বিয়ে করছো না, একদিন তুমি অনেক একাকিত্বে ভুগবে। সেদিন আমার কথা তোমার একবার হলেও মনে পড়বে। নিজের মনের ভেতর তালা বন্ধ রেখে সমস্ত আবেগ ভালোবাসার প্রতিটা দরজায় তালা লাগিয়ে দিয়ে আপন মনে সংসার ধর্ম পালন করতে থাকলো শোভনবাবু। যদিও সেটা ভাইয়েদের সংসার ছিল। 2 বছর মায়ের চিকিৎসা চলার পরে তিনি সুস্থ হলেন। এরপর 2 ভাইকে বিয়ে দেওয়া, 3 বোনকে লেখাপড়া শিখিয়ে নিজেদের পায়ে দাঁড় করিয়ে খুব ভালো ভালো পরিবার দেখে টাকা পয়সা খরচ করে বিয়ে দেন শোভনবাবু। দেখতে দেখতে তার 50 বছর বয়স হয়ে যায়। নিজের জন্য আর কখনো ভাবেননি তিনি। এরপরে মাও দেহত্যাগ করেন। বিয়ে না করেও পুরোপুরি সংসারী হয়ে যান শোভনবাবু। 3 বোন অনেকবার বলেছে দাদাকে বিয়ে করার জন্য। তাদের কথা উড়িয়ে দিয়েছেন তিনি এবং বলেছেন, এত বড় একটা সংসার থাকতে আলাদা করে আবার কেন সংসারী হব বলতো? তোরা তো সবাই আমার ছেলে মেয়ে, বৃদ্ধ বয়সে দুটো ভাত দেবে না কেউ? এই বলে পরিবেশটাকে হালকা করতেন শোভনবাবু। মেজ ভাই নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। ছোট ভাইয়ের জন্য পাত্রী নির্বাচন করেছেন শোভনবাবু। 2-1 বছরের ব্যবধানে সব ভাই বোনেদের বিয়ে দিয়েছেন নিচে দাঁড়িয়ে থেকে শোভনবাবু। ভাইয়ের বউরা দাদামণি বলতে অজ্ঞান। ভাইয়েরাও তাই। খুব আনন্দে চলতে থাকে শোভনবাবুর জীবন। কিন্তু একদিনের একটি ছোট্ট ঘটনায় শোভনবাবুর জীবন পুরোটাই বদলে যায়। তার চেনা মানুষগুলোকে অচেনা লাগতে লাগে তখন। তখন তিনি তার সিদ্ধান্ত পাল্টে নেন। এরপর থেকে খুব সুন্দরভাবে জীবন কাটতে থাকে শোভনবাবুর। 2 ভাই বউ মিতা আর সুরভি শোভনবাবুকে দাদামণি বলেই ডাকে। তাদের আবদারের শেষ নেই দাদামণির কাছে। এগুলো সব উপভোগ করেন শোভনবাবু। কারণ 3 বোনের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ভাই বউরা সেই স্থান পূরণ করেছে। তখন থেকে তার আর নিজেকে একা মনে হতো না। কালের নিয়মে আস্তে আস্তে সে মালবিকার কথাও অনেকটা ভুলে যায়। বোনেরা বারে বারে সংসারী হতে বললেও তিনি আর আলাদা করে সংসারে জড়াতে চান না। মেজ ভাই বউ মিতা দাদাকে দিয়ে গাড়ি কেনায়। পুরো সংসারের খরচ দিতেন শোভনবাবু। 2 ভাইয়ের কাছ থেকে কানা কড়িও নিতেন না সংসার খরচ বাবদ। ছোট বোন মিনু বেশ মুখরা ছিল। সে বারে বারে দাদাকে বারণ করত সব টাকা এইভাবে খরচ করে দিতে। কিন্তু শোভনবাবুর এক কথা, চাকরির টাকা জমিয়ে কি হবে?
তিনি তো বিয়ে করেননি, তাই কোনো সঞ্চয় করার দরকার নেই। আর রিটায়ার করার পরে তো পেনশনের টাকা থাকবেই, সেটা দিয়ে তার বাদবাকি জীবনটা চলেই যাবে। এছাড়া ভাইয়েরা আর তার বউয়েরা তাকে অবশ্যই দেখবে। এছাড়া এখন তো তাদের ঘরে ভাইপো ভাইঝিও হয়েছে, তাদের মানুষ করেই বাদবাকি জীবনটা ভালোই কেটে যাবে শোভনবাবুর। এটাই যুক্তি ছিল তার। রান্নার লোকের মাইনে দেওয়া, ড্রাইভারের মাইনে দেওয়া, পুরো সংসারের খরচ চালানো, এছাড়া ভাই বউদের আবদার মেটানো, সব কিছু হাসি মুখে করতেন শোভনবাবু। তারা শোভনবাবুকে রাখি পরাতেন, ভাইফোঁটা দিতেন। তিনিও তার বিনিময়ে দামি দামি শাড়ি উপহার দিতেন বোনেদের দেওয়ার সাথে সাথে। পাড়ার লোকেরাও বলতো, এত ভালো পরিবার সত্যিই দেখা যায় না। কত যত্ন করে ভাই বউরা অবিবাহিত ভাসুরকে। শোভনবাবু যখন স্কুলে অঙ্কের শিক্ষক হয়ে জয়েন করেন, তখন তিনি পঞ্চম শ্রেণীর একটি ছাত্রকে দেখতেন। ছেলেটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতো না, খুব ঠান্ডা শান্ত প্রকৃতির ছিল ছেলেটি। হাফ ইয়ারলি পরীক্ষায় ছেলেটি অঙ্কে ফেল করে। শোভনবাবুর স্কুল বেশ নাম করা ছিল, সাধারণত কেউ এই স্কুলে কোনো ক্লাসেই ফেল করতো না, কিন্তু সঞ্জীব অঙ্কতে ফেল করে যায় 2 নম্বরের জন্য। তিনি তখন ছেলেটিকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। সে তখন জানায়, স্যার, আমরা 4 ভাই বোন, বাবা খুব সাধারণ একটা চাকরি করে। আমার উপরে 3 দিদি আছে, যারা আমার থেকে বেশ বড়। আমি একমাত্র ছেলে। আমার বড়দিদি বিয়ে পাশ করে গেছে, এখন সে চাকরির পরীক্ষা দিচ্ছে। মেজদি আর ছোটদি উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক দেবে এবছর, তাই বাবা তাদের জন্য টিচার রেখে দিয়েছে, বোর্ডের পরীক্ষা সেই কারণে। আর আমি যেহেতু অনেক নিচু ক্লাসে পড়ি, তাই আমার জন্য আর টিচার রাখতে সক্ষম হয়নি আমার বাবা। আমি অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি না। আর বড়দিদি মেজদিকে আর ছোটদিকে পড়াশোনা করাচ্ছে, তাদের সামনে পরীক্ষা বলে আমাকে আর দেখতে পাচ্ছে না, সেই কারণে আমি অঙ্কে ফেল করে যাই। শোভনবাবুর একটা কথা জেনে খুব ভালো লাগলো। এদের পরিবারে মেয়েদের স্বাবলম্বী করার একটা আপ্রাণ চেষ্টা আছে। ছেলে বলে আলাদা করে সুযোগ দেবে আর মেয়েদের বঞ্চিত করবে এমন নয় সঞ্জীবের বাবা মা। তাছাড়া নিজের পরিবারের কথা এমনভাবে ব্যক্ত করার জন্য সঞ্জীবের উপরে শ্রদ্ধা আর ভালোবাসা দুটোই বেড়ে যায় শোভনবাবুর। তিনি তখন সঞ্জীবকে বলে দেন, আমার কাছে তুই প্রতিটা বিষয় পাঠ নিবি, যদিও আমি টিউশন পড়াই না, তবুও তোর পড়ার দায়িত্ব আমি নিলাম। বাবার কাছে বলে প্রতি রবিবার বাবার সাথে আমার কাছে চলে আসবি। আর স্কুল চলাকালীন টিফিন পিরিয়ডে আমি তোকে অঙ্ক শেখাবো। এভাবেই চলতে থাকে সঞ্জীবের পড়াশোনা। তখন থেকেই শোভনবাবুর প্রিয় ছাত্র হয়ে ওঠে সঞ্জীব। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো বড় পরীক্ষায় অসম্ভব ভালো রেজাল্ট করে সঞ্জীব। ততদিনে তার দিদি নিজেও সরকারি চাকরি পেয়ে গেছে। এরপর থেকে মাস্টারমশাই আর ছাত্রের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পড়াশোনা শেষ করে খুব ভালো একটা চাকরি পেয়ে যায় সঞ্জীব। এরপর সঞ্জীবের 3 দিদি নিজের পায়ে দাঁড়ায়। 2 দিদির বিয়েতে মাস্টারমশাই নিমন্ত্রিত থাকে, তিনি তাদের বিয়েতে যান। খুব ভালো সম্পর্ক ছিল মাস্টারমশাইয়ের সাথে ছাত্রের। এরপর সঞ্জীব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মাস্টারমশাই অভিভাবকের মতো তার দিদি জামাইবাবুদের সাথে সাথে তার বিয়ের সব কাজ করেন। সঞ্জীবের স্ত্রী কুন্তলা, তারা দুজন একই অফিসে চাকরি করে। মেয়েটিও খুব ভালো ছিল, সেও খুব মান্য করত শোভনবাবুকে। খুব ভালোভাবেই চলছিল সঞ্জীবের জীবন। তার বাবা অনেক দিন আগেই গত হয়ে যায়। বড় দিদি অবিবাহিতা, মা দিদি আর তারা দুজন ভালোভাবে সংসার করছিল। বছর 2 হলো মা গত হয়ে যান। এর মধ্যে সঞ্জীবের একটি কন্যা সন্তান হয়। দেখতে দেখতে তারও 5 বছর বয়স হয়ে গেল। মাস্টারমশাই সঞ্জীবকে নিজের সন্তানের মতন ভালোবাসে। এদিকে শোভনবাবু ভাইদের সংসারের সবাইকে নিয়ে খুব খুশিতে থাকেন। এরই মাঝখানে একদিন সঞ্জীব মাস্টারমশাইয়ের কাছে একটি প্রস্তাব নিয়ে আসে। সে মাস্টারমশাইকে বলে, স্যার, কলকাতার অফিসগুলোর অবস্থা একদমই ভালো নয়, কোনো উন্নতির আশা নেই। এদিকে মেয়েকে তো মানুষ করতে হবে,
তাই আমরা দুজনে ঠিক করেছি ব্যাঙ্গালোরের অফিসে জয়েন করব। সেখানে মাইনে কলকাতা থেকে 4 গুণ বেশি। শোভনবাবু শুনে বলেন, এ তো উত্তম প্রস্তাব। তুই তোর দিদি জামাইবাবুদের কাছ থেকে অনুমতি নিয়ে চলে যা, আমার মত আছে। সঞ্জীব জানায়, হ্যাঁ স্যার, বাড়ির সবার মত আছে আমার এই প্রস্তাবে। কিন্তু আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি আজকে। একমাত্র আপনিই পারেন আমাকে বাইরে যাওয়ার রাস্তা করে দিতে। শোভনবাবু তো অবাক হয়ে যায় সঞ্জীবের কথা শুনে। তিনি তখন বলেন, তোর জন্য আমি সব কিছুই করতে পারি, বল কি করতে হবে। সঞ্জীব বলে, স্যার, এখন তো আমিও আর ছোট নেই, এক সন্তানের বাবা হয়ে গেছি, তাই আপনার সাথে আমার সম্পর্কটা এখন বন্ধুর মতনও হয়ে গেছে। তিনি তখন বলেন, সে তো নিশ্চয়ই। আজ আমি আপনার কাছে আমার বড় দিদির সম্বন্ধে কিছু কথা বলবো। আপনি তো জানেন না সে কেন আজও পর্যন্ত অবিবাহিতা থেকে গেছে। শোভনবাবু বলেন, সে কথা এখন আর বলে কি হবে। তখন সঞ্জীব বলে, আমি আপনাকে জানাতে চাই, এই যে এখন দেখছেন আমার বড় দিদি চাকরি করে, জীবনের শুরুটায় বড় দিদির কিন্তু চাকরি করার কোনো রকম ইচ্ছা ছিল না। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম। দিদির গ্র্যাজুয়েশন হয়ে যাবার পর বাবা তার জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে। মেজদি আর ছত্তি ফর্সা হলেও বড়দিদির গায়ের রং শ্যামলা ছিল আমার বাবার মতো। একটি ব্যবসায়ী পরিবার থেকে দিদির সম্বন্ধ আসে। তারা দেখে যাওয়ার পরে জানায়, যেহেতু মেয়ের রং কালো তাই মোটা টাকা পণ হিসাবে দিতে হবে। বাবা চিন্তায় পড়ে যায়, এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে। দিদি তখন আর বাবাকে জানায়, এরকম পরিবারে সে কখনোই বিয়ে করবে না। এরপর আরও একটি সম্বন্ধ আসে। তারা মেজদিকে দেখে ফেলে এবং বলে, বড় মেয়ে তো শ্যামলা, কিন্তু মেজ মেয়েকে বিয়ে দিলে তারা কোনো রকম যৌতুক নেবে না। এরপর দিদির মানসিকতা পাল্টে যায়। সে বাবাকে জানায়, জীবনে প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে দাঁড়াবো, আর কোনো ছেলের সামনে সং সেজে বসবো না, বিয়ের পাত্রী সেজে। যদি কখনো কোনো ছেলে তাকে নিজের থেকে বিয়ের প্রস্তাব দেয় তাহলেই সে ভাববে বিয়ের কথা। এরপর থেকে দিদির ধ্যান জ্ঞান হয় কিভাবে সরকারি চাকরি পাওয়া যায়। সেই মতন পড়াশোনা করতে থাকে এবং আজ সে কর্মরতা। আমি বাইরে চলে যাব দিদিকে জানিয়েছি এবং তাকে সঙ্গে নিয়ে যেতেও চেয়েছি, কিন্তু দিদি যেতে রাজি নয়। সে বৃদ্ধাশ্রমে বাদবাকি জীবনটা থাকতে চায়। আর এই কথাও বলে, ভাই, তোরা নিজেদের মতন সংসার কর, আমাকে নিয়ে গেলে একটা বাড়তি বোঝা হবে। কিন্তু স্যার, আমি এখন উভয় সংকটে পড়ে গেছি, দিদি কারোর সঙ্গে থাকবে না, আবার আমার এখানে অফিসের অবস্থাও ভালো নয়। তাই আপনি যদি নিজের একাকিত্ব কাটাতে আমার দিদিকে বিয়ে করেন তাহলে আপনারও যেমন দুইজনের সঙ্গী হবেন, তেমনি আমিও নিশ্চিন্ত মনে বাদবাকি জীবনটা কাটাতে পারবো। এই কথা শুনে শোভনবাবু বলেন, কি কথা বলছিস তুই? এই বয়সে গিয়ে আমি সংসারী হব? তাছাড়া আমি তো একা নই, পুরো পরিবার আমার সঙ্গে আছে। আমি কখনো একাকিত্বে ভুগি না। আমার দ্বারা এ কাজ হবে না রে বাবা। আমি খুব ভালো আছি, এইভাবেই বাদবাকি জীবনটা আমার কেটে যাবে হাসি খেলার মধ্যে দিয়ে। আর 2 বছর পর চাকরি জীবন থেকে অবসর নেব, তখন তো পুরো সময়টাই দিতে পারবো পরিবারকে। সঞ্জীব তখন বলে, স্যার, আমি ছোট মুখে একটা বড় কথা বলছি। আজ আপনি যেগুলো দেখছেন সেগুলো সব আপনার টাকা পয়সার জন্য এই ভালোবাসা ভালো ব্যবহারগুলো পাচ্ছেন। কিন্তু একটা সময় আসবে যখন আপনি সত্যি একাকিত্বে ভুগবেন। সে কথা মালবিকাও বলেছিল। এ কথা ভেবে আমার খুব চিন্তা হয় আপনার জন্য। শোভনবাবু মানতে রাজি নয়, তার ভাই বউরা এমন হতে পারে। যদিও গত বছর ডেঙ্গু হওয়াতে তার ছোট বোন মিনু এসে দাদার দেখভাল করে গেছিল, তাও তিনি ভাবেন না ভাই বউরা কখনো তার সাথে খারাপ ব্যবহার করবে। সঞ্জীব তখন বলে, ঠিক আছে স্যার, একটা পরীক্ষা নিয়ে দেখুন। যদি আমি ভুল হই আপনাকে বিয়ে করতে বলবো না, কিন্তু যদি আমার ধারণা ঠিক হয় তাহলে আপনি আমার প্রস্তাবটা ভেবে দেখবেন। আমার বড়দিদি কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। শোভনবাবু জিজ্ঞাসা করেন, কি পরীক্ষা নেব বল? স্যার,
কিছু মনে করবেন না, আমি জানি আপনাদের পুরো পরিবারটা আপনার টাকায় চলে। আপনি ভাইদের ডেকে বলে দেবেন, এখন থেকে আপনি আর সংসারে কোনো টাকা দেবেন না, তারা যেন সংসার চালায়। এমনকি ড্রাইভারের মাইনে, কাজের মাসির মাইনে যেন তারা দুই ভাই মিলে দেয়। আপনি শুধু খাবেন আর নিজের ইচ্ছা মতো থাকবেন। এই কথা জানার পর দেখুন তারা কি বলে। স্যার, আমি কিন্তু চাকরি পাওয়ার পর থেকে দিদির কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য নিই না। আমার পরিবার চলে আমার আর আমার স্ত্রীর টাকাতেই। দিদি ১০০ বার বলা সত্ত্বেও তার কাছ থেকে আমরা কোনো রকম টাকা নিই না। সে ভালোবেসে যখন যা দেয় সেটুকুই। কারণ দিদির অনেক ত্যাগ আছে আমাদের সংসারের উপরে। শোভনবাবু এই পরীক্ষাটা নেওয়ার আগে তার ছোট বোন মিনুর সাথে আলোচনা করে। সে তো এই প্রস্তাব শুনে আনন্দে আটখানা। শোভনবাবু মনে মনে জানে এই পরীক্ষাটা নেওয়া বৃথা, কারণ তার ভাইরা এবং তাদের বউয়েরা এই প্রস্তাবে খুবই সন্তুষ্ট মনে রাজি হয়ে যাবে। সেই মতন ছোট বোন পরদিন বাপের বাড়িতে এসে হাজির। শোভনবাবু ভাইদের আর তার বউদের সামনে এই প্রস্তাবটি রাখেন। ভাইরা খুব ভালো ভালো চাকরি করত, তারা তো আকাশ থেকে পড়ে এমন প্রস্তাব শুনে। তারা তখন বলে, ঠিক আছে, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে কালকে জানাবো। শোভনবাবু বলেন, তোমরা কে কি টাকা দেবে নিজেদের মধ্যে আলোচনা করে নিও, এবং মনে মনে ভাবে এটা তো একটা পরীক্ষা, দুদিন পর থেকে যেরকম চলছিল সেরকমই চলবে। মিনু তার দাদা বৌদিদের খুব ভালো করেই চিনত। সেও খুব খুশি আজকে দাদার সামনে এদের সব মুখোশ খুলে যাবে। তারা দুই ভাই আর বউরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়, এই কথা শোনার জন্য একেবারে প্রস্তুত ছিলেন না শোভনবাবু। তারা যখন জানায়, দাদা অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাকে বলবো, কিন্তু বলা হয়নি। এখন আমাদের সংসার হয়ে গেছে, আমাদের সন্তান আছে, তাই এবার হাড়ি আলাদা হওয়াই ভালো। আপনার কোনো অসুবিধা হবে না, আপনি এক মাস করে দুই ভাইয়ের কাছে খাবেন। তখন আপনার খাওয়ার জন্য যতটুকু টাকা লাগে সেটা দিলেই হবে। বেরিয়ে পড়ল তাদের আসল চেহারা। মিনু তখন বলে, আজ থেকে দাদার গাড়ি আর তোমরা কেউ ব্যবহার করতে পারবে না। দাদাকে বলে ড্রাইভারকে ছাড়িয়ে দিতে। ভাইরা খুব অসন্তুষ্ট হয় মিনু এর মধ্যে কথা বলছে বলে। বউরা বলে, তোমার বিয়ে হয়ে গেছে, আমাদের পরিবারের মধ্যে কেন কথা বলছো? নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। অবাক হয়ে ভাইদের চরিত্র দেখে শোভনবাবু। তিনি তখন বুঝে যান এতদিন তারা যেগুলো করত একমাত্র শোভনবাবুর টাকার জন্য। আসলে তারা শোভনবাবুকে কোনোদিনই মন থেকে ভালোবাসেনি। মিনু তখন বলে, দাদা অসুস্থ হয়ে পড়লে আমরা তিন বোন ঘুরে ফিরে এসে দাদার সেবা যত্ন করি, তাই সম্পূর্ণ অধিকার আছে দাদার ব্যাপারে কথা বলার। আর বৌদিদের বলে, তোমরা দাদাকে ভাইফোঁটা দাও, রাখি পরাও। সেগুলো দাদা না বুঝলেও আমরা বোনেরা ভালোভাবেই বুঝতাম, শুধুমাত্র দাদার কাছ থেকে দামি দামি শাড়ি গয়না উপহার পাওয়ার লোভে। বউয়েরা প্রতিবাদ করলে মিনু বলে, দাদার ডেঙ্গু হলো, তোমরা দাদার কোনো দেখাশোনা করনি, আমাকেই আসতে হয়েছিল দাদাকে সুস্থ করে তোলার জন্য। তারা তখন বলে, একজন অবিবাহিত ভাসুরের ঘরে যাওয়া সম্ভব নয়। মিনু বলে, বোনের সম্পর্ক পাতালে আর বোনের কর্তব্য করা যায় না? আমার ভাসুরকে আমি রাখিও পরাই না, ভাইফোঁটাও দিই না, কারণ তিনি আমার ভাসুর। অথচ দিদিভাই বাপের বাড়ি থাকলে তার বিছানা করে দেওয়া থেকে শুরু করে সব কিছুই করে দিই। এমনকি দিদিভাই বাড়ি থাকলেও ভাসুরের জ্বর হলে তার মাথাও ধুয়ে দিই। শোভনবাবুর এত দুঃখ লেগেছে ভাইদের এমন কথা শুনে। তিনি তখনই বোনকে বলেন, আমি আজ থেকেই আলাদা খাবো, তুই আমার খাওয়ার ব্যবস্থা করে দে, আমি কোনো ভাইয়ের সাথেই খাবো না। শুধু মনে মনে ভাবেন, আমি মানুষ চিনতে এত ভুল করলাম যে ভাইদের জন্য নিজের ভালোবাসাকে বিদায় জানালাম শুধু এদের নিয়ে সারাটা জীবন থাকবো বলে। আমার সমস্ত অবদান ভুলে গেল, টাকার উপরে এদের এত মোহ, আমার কথা একবারও ভাবলো না। সত্যি সঞ্জীব ঠিক বলেছে, যেদিন টাকা দিতে পারবো না সেদিন তো এরা আমাকে বাড়িতেই আর থাকতে দেবে না। তখনই তিনি সিদ্ধান্ত নেন, যদি আমার দ্বারা আমার ছাত্রের একটু উপকার হয় আর তার সাথে সাথে আমিও যদি জীবনের শেষ সময় উপনীত হয়ে একজন সঙ্গী পাই,
তাহলে মন্দ কি? 3 বোনের কাছেই এই কথা বলেন তিনি। তারা তো আনন্দে আত্মহারা। এই বয়সে এসেও যদি দাদার সংসারী হতে পারে। তিনি সঞ্জীবকে বলেন, তোর ধারণাই ঠিক। সত্যিই আমি এতদিন এদের চিনতে পারিনি। তোর প্রস্তাবে আমি রাজি। তবে দিদিকে কিভাবে রাজি করাবি তুই ভেবে দেখবি। সঞ্জীব বলে, স্যার, আমি দিদিকে অল্প অল্প করে আপনার কথা বলেছি। দিদি আমার ভালোর জন্য সব করতে পারে। আমি দিদিকে বলেছি, সে যদি বিয়ে করে সংসারী হয় তবেই আমি বাইরে যাব, আর তা না হলে এখানে থেকে যেভাবে পারবো সংসার চালাবো। কিন্তু দিদির কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেব না, সেটা দিদি নিজেও জানে। আমার আর 2 দিদি এসেও বড়দিকে বুঝিয়েছে। কিন্তু স্যার, একটা কথা, দিদিকে আপনি যদি নিজের মুখে বিয়ের প্রস্তাব দেন তবেই সে রাজি হবে। এটা দিদির প্রতিজ্ঞাই ছিল। এরপর বেশ কিছুদিন তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলে। খুব ভালো লেগে যায় দুজনের দুজনকে। তারপর শোভনবাবু নিজের মুখে বিয়ের প্রস্তাব দেয় রীনা দিদিকে। ভাইয়েরা তখন পর্যন্ত কিছুই জানতো না। 3 বোন তাদের বরেরা মিলে সঞ্জীবদের বাড়িতে যায় শালাবাবুর বিয়ের প্রস্তাব নিয়ে। যদিও দুজনেরই ইচ্ছা ছিল রেজিস্ট্রি ম্যারেজ করা, কিন্তু 2 পরিবারের ভাই বোনেরা এতে সম্মতি জানায়নি। বিয়ে বাড়ি ভাড়া করে যৌথভাবে 1000 লোককে নিমন্ত্রণ করে বিয়ে সম্পন্ন হয় শোভনবাবুর সাথে রীনা দিদির। শোভনবাবুর ভাইয়েরা বুঝতেও পারেনি এইভাবে তাদের হাত থেকে দাদার টাকা পয়সাগুলো সব চলে যাবে। খুবই অসন্তুষ্ট ছিল দাদার এই হেন সিদ্ধান্তে। আড়ালে তারা বলাবলি করতেও ছাড়েনি। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে দাদার। এরপর বোনেরা এসে দাদার সংসার গুছিয়ে দিয়ে যায় নিজের হাতে। তারাও খুব নিশ্চিন্ত হয় দাদার দেখাশোনা করার লোক এসে গেছে বলে। রীনা দিদিও খুব খুশি, এখন তার স্বামীর ঘরে সে আছে। সত্যিই এখন 3 ভাইয়ের 3 হাঁড়ি। শোভনবাবু এখন নিজেও পাল্টে গেছেন ভাইদের এই রকম ব্যবহার দেখে। কর্তব্য ছাড়া তিনি আর কোনো রকম সাহায্য করেন না ভাইদের। এরপর মহা ধুমধামের সাথে নিজের শালার বাড়ি জামাই ষষ্ঠী উদযাপন করেন শোভনবাবু। তার প্রিয় ছাত্র এখন তার শালাবাবু। এইবার জামাই ষষ্ঠী অন্যরকমভাবে উদযাপন হয়েছে। সঞ্জীবের বাড়িতে শোভনবাবুর 3 বোন তাদের স্বামীদের নিয়ে নিমন্ত্রিত ছিল। এছাড়াও সঞ্জীবের বাকি 2 দিদি এসেছে তাদের বাপের বাড়ি। আর সঞ্জীবের শাশুড়িমাও এসেছেন এই বাড়িতে তার মেয়ের জামাইকে বাটা দিতে। কারণ পরের বছর সঞ্জীব আর এখানে থাকবে না, তার ব্যাঙ্গালোর যাওয়া ফাইনাল হয়ে গেছে। ক্যাটারিং দিয়ে রান্না করিয়ে খুব ভালো ভুরিভোজ হয়েছে এইবারের জামাই ষষ্ঠীতে। এখন শোভনবাবু খুব সুখী রীনা দিদিকে পেয়ে।